तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली मैं लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कट रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे वो बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं होने दे बातें नो हौसला। मैं तेरे लिए जान तली मैं लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए। তো ড্রামার স্টার্টিংয়ে এই ড্রামার হিরোকে দেখানো হয়। এর নাম হলো হাইয়ং। সে তখন পিস ভিলেজ নামের একটি গ্রামে যাচ্ছিল, যেই গ্রামটি নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়ার মাঝখানে অবস্থিত। আর এখানে দুই দেশের মানুষজনই মিলেমিশে বসবাস করে। কিন্তু একটি নিয়ম আছে যে কোনো ব্যক্তি 1 বছরের বেশি এই গ্রামে থাকতে পারবে না। আর হাইয়ংকে এখানে ইনভাইট করা হয়েছে। তো হাইয়ং ওর রুমে এসে প্রথমে ওর রুমটা অনেক ভালোভাবে পরিষ্কার করে। আসলে নোংরা জিনিস ওর একদমই পছন্দ না। হাইয়ং একজন পিয়ানিস্ট, আর সে ওর পিয়ানোকে অনেক বেশি ভালোবাসে। এই দুইজন লোক ওর পিয়ানো অনেক কেয়ারলেসভাবে ওর রুমে আনছিল। এটা দেখে হাইয়ং ওদের উপর অনেক রেগে যায়। সে ওদেরকে একটু বকাও দেয়, যার কারণে এরা আর হাইয়ংয়ের কাজ না করে ওখান থেকে চলে যায়। এতে বেচারা তো অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ পিয়ানো অনেক ভারী, সে একাই ভেতরে নিয়ে যেতে পারবে না। হাইয়ংয়ের মুড খারাপ হয়ে যায়, কিন্তু সে ওর মুড ঠিক করতে পিয়ানো বাজাতে শুরু করে, যা শুনে সকলেই ইমপ্রেস হয়ে যায়। তখন জু হাই নামের এই মেয়েটি হাইয়ংয়ের কাছে এসে বলে, তুমি কি আমাকে পিয়ানো বাজানো শেখাবে? কিন্তু হাইয়ং ওকে কোনো পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। তো এরপর এই ড্রামার হিরোইন হানাকে দেখানো হয়। সেও তখন পিস ভিলেজ আসছিল। হানা আসলে নর্থ কোরিয়ার মেয়ে, আর ওর বাবা একজন গভর্নমেন্ট অফিসার। আর হানা ওর বাবার পরিবর্তনে এই পিস ভিলেজে থাকতে এসেছে। এ হলো হানার বডিগার্ড, আর এর নামই হলো নাম। এরপর হানা ওর রুমে গিয়ে দেখে যে ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে। এতে হানা মনে করে হয়তো তার ঘরে চোর ঢুকেছে। তখন ওয়াশরুম থেকে হাইয়ং বেরিয়ে আসে। দুজনে একে অপরকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। সিন এখানে কাট হয়, আর পরের সিনে দুজনে হেড অফিসে ছিল। আমরা দেখি হাইয়ংয়ের নাক থেকে তখন রক্ত বার হচ্ছে। আসলে অন্ধকারে তখন হানা হাইয়ংকে অনেক বেশি মেরেছে। তো এই দুজন অফিসার ওদের নাম চেক করে দেখে যে ভুল করে এরা ওদের দুজনকে ম্যারিড কাপল বানিয়ে ফেলেছে, তাই ওদের জন্য মাত্র একটি রুমই বুক করা হয়েছে। কিন্তু এখন যদি এই কথাটি ওরা হাইয়ং আর হানাকে বলে, তাহলে ওরা রেগে গিয়ে ওদের ওপর কেস করতে পারে, কারণ হাইয়ং অনেক ফেমাস একজন পিয়ানিস্ট, আর হানার বাবা একজন অফিসার। তাই এরা দুজনে তখন ভয়ে এই কথাটি ওদেরকে বলে না। তারা তখন মিথ্যে কথা বলে যে সমস্ত রুম বুকিং হয়ে গিয়েছিল, মাত্র একটি রুমই ফাঁকা আছে, যেটাতে হাইয়ং প্রথমে উঠেছিল। যেহেতু এখন আর কোনো রুম ফাঁকা নেই, তাই এরা হানাকে রিকোয়েস্ট করে সে যেন হাইয়ংয়ের সঙ্গে একই ঘরে থাকে। এটা শুনে দুজনেই তখন রেগে গিয়ে বলে, আমি ওর সঙ্গে থাকতে পারবো না। হানা তখন ঠিক করে যে সে আবারও নর্থ কোরিয়াতে ফিরে যাবে। কিন্তু তখন হানার ওর বাবার বলা একটি কথা মনে পড়ে, যেখানে হানার বাবা ওকে বলেছিল, তুমি যদি তোমার রাগ কন্ট্রোল করে পিস ভিলেজে শান্তভাবে থাকতে পারো, তাহলে আমি তোমার যে কোনো একটি ইচ্ছে পূরণ করব। এতে হানা ওর ইচ্ছে পূরণ করার জন্য হাইয়ংয়ের সঙ্গে একই রুমে থাকতে রাজি হয়ে যায়। কিন্তু হাইয়ং এতে একটুও কমফোর্টেবল ফিল করছিল না, কারণ একটু আগে হানা তাকে অনেক মেরেছে। হাইয়ং ওর জিনিসপত্রগুলো অনেক সুন্দরভাবে গুছিয়ে রেখেছিল, কিন্তু যেহেতু হানাও এখন এখানে থাকবে, তাই সে রুম থেকে হাইয়ংয়ের সমস্ত জিনিসপত্রগুলো বাইরে রেখে দেয়, আর হাইয়ংয়ের রুমটি নিজে নিয়ে নেয়।
এতে হাইয়ংয়ের রাগ তো হয়, কিন্তু সে ভয়ে হানাকে কিছু বলতে পারছিল না। একে তো সে এত বেশি রাগী, তার উপর থেকে ওর বাবা আবার একজন অফিসার, তাই বেচারা হাইয়াংকে তখন মেঝেতেই ঘুমোতে হয়। কিন্তু ওর ঘুম আসছিল না, তাই সে মনে মনে হানাকে অনেক গালি দেয়। তো পরের দিনকেই পিস ভিলেজে একটি পার্টি ছিল, আর এই লোকটি তখন ঘোষণা করে যে এই পার্টিতে হাইয়ং পিয়ানো বাজাবে আর হানা ভায়োলিন। আসলে হানা অনেক ভালো ভায়োলিন বাজাতে পারে, কিন্তু হাইয়ং আর হানা যখন ওদের নাম শুনতে পায় তখন ওরা দুজনেই রেগে হেড অফিসে এসে একসঙ্গে বলে সে কার অনুমতি নিয়ে তার নামটি ঘোষণা করলো। এতে এই লোকটি তখন দুজনকে রাজি করানোর জন্য আবারও মিথ্যে কথা বলে যে আমার দাদি আসলে নর্থ কোরিয়াতে থাকতো আর আমিও তার সঙ্গে থাকতাম, কিন্তু আমার বাবা আমাকে সাউথ কোরিয়াতে নিয়ে চলে আসে, তাই আমি ওই দেশের কালচার অনেক বেশি মিস করছি আর আমার দাদিকেও অনেক বেশি মিস করছি। আমার দাদি সবসময় চাইতো নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া যেন একসঙ্গে মিলেমিশে থাকুক, তাই আমার জন্য না হলে প্লিজ আমার দাদির জন্য পারফরমেন্স করতে রাজি হয়ে যাও। ওর এই মিথ্যে কাহিনী শুনে হাইয়ং আর হানা দুজনেই ইমোশনাল হয়ে যায় আর ওরা পারফরমেন্স করতে রাজি হয়ে যায়। তো এরপর পার্টির সিন দেখানো হয়। এখানে সকলেই উপস্থিত ছিল, কিন্তু হাইয়ং ছিল না। সে ওর রুমে চুপচাপ বসেছিল। এতে ম্যানেজার হাইয়ংয়ের কাছে এসে ওকে পার্টিতে আসতে বলে। এতে হাইয়ং বলে দেখো আমাকে ছাড়াও সকলে কত এনজয় করছে, আমি একজন ফেমাস পিয়ানিস্ট, কিন্তু দেখো কেউ আমার কথা জিজ্ঞাসাই করছে না, তাই আমি যাব না। এতে ম্যানেজার হাইয়ংকে ওখানে নিয়ে যাওয়ার জন্য তার অনেক অনেক বেশি প্রশংসা করে। এতে হাইয়ং খুশিতে গুলগুলা হয়ে পার্টিতে চলে যায়। এরপর হাইয়ং আর হানা দুজনে মিলে পিয়ানো আর ভায়োলিন বাজায়। তো ওদের পারফরমেন্স শেষ হলে পরে হঠাৎ করে ওখানকার সমস্ত লাইট অফ হয়ে যায়। তখন এই লোকটি বলে ওঠে এখানে আসলে একটি জঙ্গলি জানোয়ার ঢুকে পড়েছিল। এটা শুনে হাইয়ং এত বেশি ভয় পেয়ে যায় যে সে তো পিয়ানোর তলায় লুকিয়ে যায়। কিন্তু ম্যানেজার তখন সকলকেই শান্ত করে বলে চিন্তার ব্যাপার না, ওই পশুটিকে ধরে ফেলা হয়েছে। এইদিকে জুহাই তখন নামের সঙ্গে ফ্লার্ট করতে করতে বলে আমার অনেক ভয় লাগছে, তুমি কি আমাকে আমার রুমে রেখে আসবে? এতে নাম রাজি হয়ে যায় আর সে জুহাইকে ওর ঘরে রেখে আসে। তো পরের সিনে হানা ওর রুমে এসে ক্যান্ডেল জ্বালিয়ে ওর কিছু কাজ করছিল, কিন্তু হাইয়ং যখন দেখে যে হানা ক্যান্ডেলটি ওর সব থেকে পছন্দের প্লেটের উপরে রেখেছে তখন সে হানার উপর অনেক রেগে যায়। সে যখন ক্যান্ডেলটিকে ওখান থেকে ফেলে দিচ্ছিল তখন ওর হাত একটু পুড়ে যায়। এটা দেখে হানা তখন তাড়াহুড়ো করে হাইয়াংকে বেসিনের কাছে এনে ঠান্ডা পানি দিয়ে ওর হাত ধুয়ে দেয়। তখন লাইটও চলে আসে। দুজনে যখন দেখে যে ওরা একে অপরের অনেক কাছে আসে তখন দুজনেই নার্ভাস হয়ে দূরে সরে যায়। তো যাই হোক পরের দিনকে হাইয়াংয়ের অনেক জোরসে টয়লেট পেয়ে যায়, কিন্তু ওয়াশরুমে তখন হানা ছিল। বেচারা অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু হানা বাড়ি হয় না। এতে হাইয়াং তখন অনেক কষ্টে অফিস রুমের বাথরুম ইউজ করে। এরপর ওর পেট হালকা হলে পরে হাইয়াং ম্যানেজারকে বলে আমি আর ওই মেয়ের সঙ্গে থাকতে পারবো না, তাই আপনারা আমার জন্য অন্য একটি রুমের ব্যবস্থা করেন। এতে এরা বলে সরি, কোনো রুম ফাঁকা নেই, তাই তোমাকে ওর সঙ্গে থাকতে হবে। এই বলে ওরা জোর করে হাইয়াংকে ওখান থেকে বার করে দেয়। এরপর হাইয়াং বাড়িতে এসে দেখে যে হানা পুরো বাড়ি নোংরা করে রেখেছে। হাইয়াং যেহেতু একদমই নোংরা পছন্দ করে না, তাই বেচারাকে পুরো ঘর পরিষ্কার করতে হয়। এই সবে বিরক্ত হয়ে হাইয়াং তখন ওর ম্যানেজারকে কল করে বলে আমি আর এখানে থাকতে পারছি না, তাই আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। কিন্তু ম্যানেজার বলে তুমি তো লাফাচ্ছিলে এখানে আসার জন্য, এখন থাকো 1 বছর, আমি কিচ্ছু করতে পারবো না। ওর কথা শুনে হাইয়াং তখন অনেক বিরক্ত হয়ে যায়। তো পরের সিনে ম্যানেজার সকলকেই ফার্মিং করতে বলছিল, কিন্তু হাইয়াং এতে রাজি হয় না। সে বলে আমার এত সুন্দর সুন্দর হাত গড তৈরি করেছে শুধুমাত্র পিয়ানো বাজানোর জন্য, এই সমস্ত ফালতু কাজ করার জন্য না, তাই আমি করব না। এই বলে সে চলে যায়। এরপর হাইয়াং বাড়িতে গিয়ে নিজের জন্য রান্না করে, আর হাইয়াং শহর থেকে অনেক দামি একটি ওয়াইন এনেছিল যেটা সে আজকে খাবে।
কিন্তু তখন ওখানে হানা এসে হাইয়াংকে কিছু না বলে ওর নুডলস আর ওয়াইন খেতে শুরু করে, যা দেখে হাইয়াংয়ের তো অনেক বেশি রাগ হয়। তো যাই হোক, পরের দিন নামকে দেখানো হয় সে যখন মর্নিং ওয়াক করছিল তখন জুহাই ওর ভিডিও করছিল আর ওর সঙ্গে একটু ফ্লার্টও করছিল। এরপর নাম হানাকে ডাকতে ওর বাড়িতে যায়। নামের আওয়াজ শুনে হাইয়াংয়ের ঘুম ভেঙে যায়, আর সে যখন সামনে তাকায় তখন তো সে পুরাই অবাক হয়ে যায়, কারণ ওর সামনে তখন হানা ছিল। কাল রাতে কি হয়েছিল তা হায়াংয়ের মনে পড়ে না, তাই সে তাড়াহুড়ো করে রুম থেকে বার হয়ে যায়। নাম জিজ্ঞাসা করে হানা কই। এতে হায়াং বলে আমি কিভাবে জানবো। তখন হানা রুম থেকে বার হয় আর সে একবার হায়াংয়ের দিকে তাকিয়ে নামের সঙ্গে মর্নিং ওয়াক করতে চলে যায়। নাম তখন হানাকে জিজ্ঞাসা করে তোমার বডি থেকে ওয়াইনের স্মেল আসছে, কালকে কি তুমি ড্রিঙ্ক করেছিলে? এটা শুনে হানা একটু নার্ভাস হয়ে যায়। নাম বলে ড্রিঙ্ক করলে তুমি আবার নিজের মধ্যে থাকো না, তাই কাল রাতে কিছু উল্টাপাল্টা করনি তো? এটা শুনে নাম আরও নার্ভাস হয়ে যায় আর সে নামকে কোনো কিছু না বলেই ওখান থেকে চলে যায়। এইদিকে হায়াং ওর মাথায় প্রেসার দিচ্ছিল কাল রাতে কি হয়েছিল তা মনে করার জন্য। তো আস্তে আস্তে হায়াংয়ের মনে পড়ে যায় আসলে কাল রাতে দুজনেই অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। এরপর হায়াং হানার জন্য পিয়ানো বাজায় আর হানাও ওর সঙ্গে পিয়ানো বাজাচ্ছিল। দুজনের আই কন্ট্যাক্ট হয়, আস্তে আস্তে দুজনে একে অপরের দিকে এগোচ্ছিল আর ওরা কাল রাতে কিসও করেছিল। এইসব মনে পড়ে যাওয়ায় হায়াং তো অনেক বেশি বিরক্ত হয়ে যায়। এরপর হানা বাড়িতে আসলে পরে হায়াং ওকে কাল রাতের কথা জিজ্ঞাসা করে, কিন্তু হানা এমন ব্যবহার করে যেন কাল রাতে ওদের মধ্যে কিছুই হয়নি। তো এরপর হানা আর ভিলেজের সকলেই ফার্মিং করতে যায়, বাট হায়াং ওখানে যায় না। সে তখন ব্রিজের সাইডে বসে কাল রাতে ওর আর হানার কিসের কথা ভেবে অনেক বেশি অবাক হচ্ছিল। এমনকি সে তো নিজেকে চড়ও মারছিল যাতে কাল রাতের কথা ওর বারবার মনে না পড়ে। তো দেখতে দেখতে এবার 2টা মাস কেটে যায়, কিন্তু হায়াংয়ের মাথা থেকে এখনও ওই কিসের কথা যাচ্ছিলই না। বাট হানা এই বিষয়ে কখনোই ওর সঙ্গে কথা বলেনি, তাই হায়াং নিজেই হানার সঙ্গে কথা বলতে যায়। সে বলে তোমার কি ওই রাতের কথা মনে নেই? হানা বলে কোন রাতের কথা? এতে হায়াং তখন ওকে কিস করে বলে ওই রাতের কথা। হঠাৎ করে হায়াংয়ের এরকম ব্যবহার দেখে হানা তো অনেক বেশি রেগে যায় আর সে হায়াংকে মারতেও শুরু করে। আর সে হায়াংকে ওয়ার্নিং দেয় ওর থেকে দূরে থাকার জন্য। তখন আমরা জুহাইকে দেখি যে কিনা লুকিয়ে লুকিয়ে ওদের ভিডিও করছিল, আর জুহাইকে এমন করতে নাম দেখে ফেলে। হানার মার খেয়ে বেচারা হায়াংয়ের অবস্থা তো খারাপ হয়ে যায়, কিন্তু সে তবুও হানার সঙ্গে এই বিষয়ে কথা বলে। এতে হানা বলে একটা কিসই তো হয়েছে আর আমরা এখন অ্যাডাল্ট, তাই এটা নর্মাল ব্যাপার, একদমই এটাকে সিরিয়াসভাবে নেবে না। তুমি কি আবার ওই রাতের পর থেকে আমাকে পছন্দ করতে শুরু করেছো? এতে হায়াং তখন না বলে। হানা ওর উত্তর শুনে রুমে চলে যায় আর সে তখন একটু কান্নাও করে, যার কারণ সে নিজেই বুঝতে পারে না। আর এই দিকে বেচারা হায়াং ওর চোটে মলম লাগাচ্ছিল আর মনে মনে সে তখন হানাকে গালিও দিচ্ছিল। পরের সিনে জুহাই আর নামকে দেখানো হয়। নাম তখন জুহাইকে ওই ভিডিও ডিলিট করতে বলে, বাট জুহাই ডিলিট করে না। এতে নাম আস্তে আস্তে ওর দিকে এগোচ্ছিল। জুহাই পড়তেই যাচ্ছিল, বাট নাম ওকে ধরে ফেলে। দুজনের আই কন্ট্যাক্ট হয় আর সিনটা যখনই একটু রোম্যান্টিক হতে যাবে ঠিক তখনই ওখানে হানা চলে আসে। তাই নাম তাড়াহুড়ো করে জুহাইয়ের কাছ থেকে দূরে সরে যায়। হানা তখন নামকে জিজ্ঞাসা করে কি হচ্ছিল ওই সব, আর তুমি এত ব্লাসি বা কেন করছো? ওর কথা শুনে নাম তখন আরও লজ্জা পেয়ে যায়। তো যাই হোক, পরের সিনে সকলেই ফার্মিং করছিল, বাট হায়াং কোনো কাজ করছিল না। তাই ম্যানেজার ওকে জোর করে মধু সংরক্ষণ করতে নিয়ে যায়, কিন্তু মৌমাছি দেখে হায়াং আর এই কাজ করেই না, সে দৌড়ে ওখান থেকে চলে যায়। এই দিকে হানা তখন ওর আর হায়াংয়ের ওই কিসের কথাই ভাবছিল। তখন সে নাম আর হায়াংকে একসঙ্গে দেখে। নাম তখন হায়াংকে কাজ করতে বলছিল, কারণ সে পুরো দিন চুপচাপ বসে থাকে, কোনো কাজ করে না। তখন ওখানে হানা এসে নামকে বলে তুমি যাও, একে আমি দেখছি।
এরপর সে বেচারা হাইয়াংকে দিয়ে অনেক অনেক বেশি কাজ করায়। এতে বেচারা হাইয়াংয়ের অবস্থা তো খারাপ হয়ে যায়। এরপর হানা যখন হাইয়াংকে নিয়ে বাড়ি যাচ্ছিল তখন হাইয়াং গাড়িতেই ঘুমিয়ে যায়। হানা তখন হাইয়াংয়ের দিকেই তাকিয়েছিল। তখন ওর ওই রাতের কথা মনে পড়ে যায়। ড্রিঙ্ক করার পর দুজনে একই রুমে চলে আসে ঘুমানোর জন্য। হানার অনেক বেশি গরম লাগছিল, তাই সে ওর জ্যাকেট খুলে ওখানে ঘুমিয়ে গিয়েছিল। পরের দিন সকালে হানার প্রথমে ঘুম ভাঙে, কিন্তু সে ওর পাশে হাইয়াংকে দেখে অনেক অবাক হয়। হাইয়াং তখন একটু নড়াচড়া করছিল, তাই হানা ঘুমিয়ে থাকার অ্যাক্টিং করে। সিন বর্তমানে আসে, আর ওই রাতে এটাই হয়েছিল ওদের মধ্যে। সিন এখানে কাট হয় আর পরের দিন সকালবেলার সিন দেখানো হয়। হানা ওর রুম থেকে বার হয়ে দেখে যে হাইয়াং সোফাতে ঘুমিয়ে আছে আর ওর ঠান্ডা লাগছে। এতে হানা ওকে ব্ল্যাঙ্কেট দিয়ে নামের সঙ্গে মর্নিং ওয়াক করতে চলে যায়। কিছুক্ষণ বাদ হাইয়ংয়ের ঘুম ভাঙলে সে যখন নিজের কাছে ব্ল্যাঙ্কেট দেখে তখন সে একটু অবাক হয়, কারণ হাইয়াং বুঝতে পারছে এটা হানা ওকে দিয়েছে। এরপর সে যখন বাড়ি পরিষ্কার করছিল তখন হঠাৎ করে ওর কোমর ব্যথা করতে শুরু করে। আসলে সোফায় আর মেঝেতে ঘুমানোর কারণে তার কোমর ব্যথা করছে, কিন্তু সে একাই মেডিসিন প্যাচেস লাগাতে পারছিল না। তখন ওখানে হানা আসে। হাইয়াংকে এত বেশি স্ট্রাগল করতে দেখে হানা তখন ওর সাহায্য করে দেয়। এতে দুজনেরই হার্টবিট তখন অনেক বেড়ে যায়। তো যাই হোক, সিন আবারও কাট হয় আর এরপর হানা যখন ফার্মিং করে বাড়িতে ফেরে তখন সে দেখে হাইয়ংয়ের অনেক বেশি জ্বর হয়েছে। তাই হানা তখন হাইয়ংয়ের অনেক বেশি কেয়ার করে। কয়েক সেকেন্ডের জন্য ওর নজর তখন হাইয়াংয়ের ঠোঁটের উপরে পড়ে। এতে হানা একটু অ্যাট্রাক্ট ফিল করে, বাট সে নিজেকে সামলে হাইয়াংয়ের জন্য রান্না করে আবারও ঘর থেকে বাইরে চলে যায়। কিছুক্ষণ বাদ হাইয়াংয়ের ঘুম ভাঙলে সে দেখে হানা ওর জন্য খাবার বানিয়েছে আর সঙ্গে একটি নোটও লিখে রেখেছে, যেখানে সে বলেছে খাবার খেয়ে মেডিসিন খেয়ে নিও। ওর প্রতি হানার এত বেশি কেয়ার দেখে হাইয়াং একটু অবাক তো হয়, বাট সে খুশিও হয়। এইদিকে হানার কাজে মন লাগছিল না। ওর তখন হাইয়াংয়ের কথাই মনে পড়ছিল আর এটার নামও বুঝতে পারে। তো এরপর রাতের বেলায় হাইয়াং যখন একটু বেটার ফিল করে তখন সে একটু ঘোরাঘুরি করছিল। হাইয়াং দেখে হানা এখনও ফার্মে কাজ করছে। এতে হাইয়াং হানার কাছে গিয়ে ওকে থ্যাংক ইউ বলে রান্না করে দেওয়ার জন্য। সে তখন ওর রান্নার অনেক প্রশংসাও করে, যা শুনে হানা হ্যাপি হয়ে যায়। এরপর হাইয়াং ওখান থেকে চলে যায়। তখন হানা ওখানে ওর গাড়ি নিয়ে আসে। হাইয়াং তখন মনে করছিল যে হানার হয়তো ওকে নিয়ে চিন্তা হচ্ছে আর সে এখন ওকে বাড়ি নিয়ে যাবে, কিন্তু হানা তখন হাইয়াংকে বলে গাড়ির মনে হয় কিছু প্রবলেম হয়েছে, সময় সময় থেমে যাচ্ছে, তাই তুমি কি একটু ধাক্কা দেবে। এতে বেচারা হাইয়াংকে না চাইতে হলেও ওর গাড়ি ঠেলতে হয়। এরপর দুজনে যখন বাড়ির কাছে পৌঁছে যায় তখন হানা আর হাইয়ং একসঙ্গে চাঁদ দেখছিল। হঠাৎ করে হাইয়াংয়ের চোখে কিছু একটা পড়ে যায়। এতে হানা ওর এত এত বেশি কাছে এসে ওর চোখে ফু মেরে দেয়। এতে হাইয়াংয়ের হার্টবিট তখন অনেক বেশি বেড়ে যায়। তো এরপর হানা ওর সম্পর্কে হাইয়াংকে অনেক কিছু বলে, যে আমি যখন ছোট ছিলাম তখনই আমার মা মারা যায়। যখনই আমি তারা দেখি তখনই আমার মায়ের কথা মনে পড়ে যায়, কারণ সেও আমার কাছে একজন স্টার ছিল। আমার অনেক ইচ্ছে আছে যা অসম্পূর্ণই থেকে গেল, মনে হয় আর কখনোই পূরণ করা যাবে না। এতে হাইয়াং তখন বলে তুমি তোমার ইচ্ছের একটা লিস্ট করে দিও, আমি তোমার ইচ্ছেগুলো পূরণ করে দেব। আর একটি কথা, আই লাইক ইউ। এটা শুনে হানা অবাক হয়। তো হাইয়াং তখন হানাকে কিস করার জন্য এগিয়ে আসছিল, কিন্তু হঠাৎ করে তখন ওখানকার সমস্ত লাইট জ্বলে ওঠে, যার কারণে বেচারাদের রোম্যান্স আর করা হলো না। তখন ওদেরকে একসঙ্গে এই মহিলাটি জুহাই আর নাম দেখে ফেলেছিল, এমনকি নাম তো ওদের একটি ছবিও তুলে রাখে। পরের দিন হাইয়াং আর হানা একসঙ্গে ফার্মিং করছিল, আর এবার হাইয়াংকে জোর করে আনা হয়নি, সে নিজের ইচ্ছায় এসেছে। হাইয়াং তখন হানার সঙ্গে একটু দুষ্টামি করে। এতে হানা ওর দিকে এমনভাবে তাকায়, যা দেখে হাইয়াং তখন মনে মনে বলে এবার তো আমার খবর আছে।
কিন্তু না, হানাও তখন হায়াংয়ের সঙ্গে দুষ্টামি করতে শুরু করে আর দুজনেই তখন অনেক বেশি মজা করছিল। একটু দূর থেকে নাম এইসব দেখে অবাক হয়, কারণ হানা এরকম টাইপের মেয়ে না। সে অনেক রুড আর অ্যারোগেন্ট, কিন্তু দিন দিন সে কিউট আর সুইট হয়ে যাচ্ছে। তখন ওখানে জুহাই এসে ওদের ভিডিও করতে শুরু করে। আসলে জুহাই একজন ব্লগার। তো এরপর হায়াং আর হানা ওদের উইশ লিখতে একটি টেম্পল টাইপের জায়গাতে যায়, যেখানে হায়াং লিখেছে যে আমি কখনোই হানার থেকে দূরে যেতে চাই না। আর হানা লিখেছে আমিও হায়াংকে পছন্দ করি, ওর সঙ্গে আমার অনেক সময় কাটাতে ইচ্ছে হয়, কিন্তু একদিন আমাদেরকে আলাদা হয়ে যেতে হবে। তো এরপর দুজনে টেম্পল থেকে বার হয়ে একে অপরের সঙ্গে অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটায়। তো এরপর রাতের বেলায় ওরা যখন ওদের বাড়িতে পৌঁছায়, তখন হায়াং আর হানা দেখে সকলেই একসঙ্গে মিলে মুভি দেখছে। এতে এরাও তখন মুভি দেখতে শুরু করে। তো মুভিটা একটু রোম্যান্টিক ছিল, যা দেখে জুহাই তখন নামকে অনেক রোম্যান্টিক কথা বলছিল। এতে নাম একটু বিরক্ত হয়ে জুহাইকে চুপ করতে বলে, যার কারণে জুহাইয়ের মন খারাপ হয়ে যায়। ওর এই ফেস দেখে নামের তখন খারাপ লাগছিল, তাই সে ওকে চিপস দেয়। এতে জুহাইয়ের মুড ঠিক হয়ে যায়। তখন আমরা ওখানে কিম নামের একটি মোটুকে দেখতে পাই। আসলে কিমকে হায়াংয়ের সিইও পাঠিয়েছে হায়াংকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, কারণ হায়াংকে ছাড়া ওর কোম্পানির অনেক লস হচ্ছে। কিন্তু কিম এই কাজটি করতে অনেক ভয় পাচ্ছিল, যদি ওকে কেউ দেখে ফেলে তাহলে তার কপালে অনেক কষ্ট আছে। তো ইতিমধ্যে মুভিও শেষ হয়ে যায় আর যে যার ঘরে চলে যায়। জুহাই তখন হায়াং আর হানাকে নিয়ে একটি নোভেল লিখছিল। আসলে সে একজন নোভেল রাইটারও। ওই দিন দুজনকে একসঙ্গে দেখে জুহাই ভেবেই নিয়েছে যে হায়াং আর হানা ডেট করছে, তাই সে ওদেরকে নিয়ে অনেক রোম্যান্টিক একটি নোভেল লিখতে শুরু করে। এইদিকে কিম যখন লুকিয়ে লুকিয়ে হায়াংয়ের রুমের দিকে যাচ্ছিল, তখন নাম ওকে দেখে ফেলে। নাম তখন কিমকে ধরে ফেলে, কারণ সে মনে করছিল কিম একজন চোর। অপরদিকে হানা আর হায়ং একে অপরের সঙ্গে অনেক রোম্যান্টিক একটি সময় কাটাচ্ছিল, বাট এটা জাস্ট হায়াংয়ের একটি স্বপ্ন ছিল। কিন্তু হানা তখন ওর স্বপ্নের 12টা বাজিয়ে দেয়। সে হায়াংকে ঘুম থেকে উঠিয়ে বলে তোমার সঙ্গে কেউ দেখা করতে এসেছে। সিন এখানে কাট হয় আর পরের সিনে আমরা এদের 3 জন আর ওই মোটু কিমকে একসঙ্গে দেখতে পাই। এত রাতে কিমকে এইখানে দেখে হায়াং তো অবাক হয়ে যায়। সে তখন কিমকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে, কিন্তু বেচারা কিম কিছু বলার আগেই কান্না করে দেয়, কারণ ওর তখন অনেক বেশি খিদে পেয়েছিল। এতে হায়াং তখন কিমকে কিছু খেতে দেয়, কিন্তু খাবার খাওয়া শেষ হওয়া মাত্রই সে ঘুমিয়ে যায়, যা দেখে সকলেই তো চিন্তায় পড়ে যায়, কারণ যদি কিমকে কেউ দেখে ফেলে তাহলে অনেক বড় কাণ্ড হয়ে যাবে। আর কিম যা মোটু, ওরা চাইলেও তাকে ছেড়ে বাইরে ফেলে আসতে পারবে না। তো সকাল হয়ে যায়, কিন্তু কিম তখনও ঘুমোচ্ছিল। হায়াং তখন ওর মুড ঠিক করতে নিজের জন্য কফি বানায়। এরপর সে হানাকে জিজ্ঞাসা করে সে কফি খাবে কিনা, কিন্তু হানা বারণ করে দেয়, কারণ সে এখন ফার্মিং করতে যাবে। এতে হায়াং তখন হানার জন্য ফিঙ্গার হার্ট বানায়, বাট হানা এতে কোনো রিয়াক্ট করে না। তো যাই হোক, এরপর কিমের ঘুম ভাঙলে পরে সে হায়াংকে ওর এখানে আসার কারণ বলে। আর সে তখন একটু চিন্তায়ও ছিল, কারণ যদি কিম হায়াংকে এখান থেকে না নিয়ে যেতে পারে তাহলে সিও তাকে বকা দেবে। এতে হায়াং কিমকে সান্ত্বনা করে বলে ডোন্ট ওয়ারি, আমি সিওর সঙ্গে কথা বলবো। এরপর হায়াং ওর সিইওকে কল করে বলে আর মাত্র কয়েক মাস, এরপর আমি নিজেই শহরে ফিরে যাব। এতে সিইও বলে কয়েকদিন আগে তো তুমি শহরে ফিরে আসার জন্য কান্নাকাটি করছিলে, তাহলে এখন কি এমন হলো যার কারণে আসতে চাইছো না। এতে হায়াং ওকে কিভাবে বোঝাবে যে এখানে থাকার সে অনেক সুইট আর কিউট একটি কারণ পেয়ে গিয়েছে, যাকে ছেড়ে হায়াং এখন আর এখান থেকে যেতে চায় না। তো এরপর রাতের বেলায় নাম কিমকে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে, আর কিমও খুব সহজে এই গ্রাম থেকে বাইরে চলে যায়। এইদিকে হায়াংয়ের তখন অনেক বেশি টেনশন হচ্ছিল কিমকে নিয়ে। হায়াংকে এত বেশি টেনশন করতে দেখে হানা তখন নামের কাছে যাচ্ছিল,
এটা জিজ্ঞাসা করতে কিম এখান থেকে গিয়েছে নাকি যায়নি, কিন্তু হায়াং ওকে আটকে তার পাশে বসতে বলে। এতে হানা ওর পাশে বসলে পরে হায়াং ওর কাঁধে মাথা রেখে একটু রিল্যাক্স হয়। তো পরের দিন এখানকার একটি প্রেগনেন্ট মহিলার ডেলিভারি পেন ওঠে। এখানে একটি ছোট হসপিটাল ছিল, আর ওই মহিলাকে এই হসপিটালে অ্যাডমিট করা হয়। তখন ওখানে জুহাই এসে এই সব কিছুর ভিডিও করতে শুরু করে। এরপর হানা আর নামকে দেখানো হয়। নাম হানাকে জিজ্ঞাসা করে, তোমার আর হায়াংয়ের মধ্যে কি কিছু চলছে? কিন্তু হানা নামকে এই বিষয়ে তেমন কিছুই বলে না। এইদিকে জুহাই যখন ওই ভিডিও এডিট করছিল, তখন সে ভুল করে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়, যা দেখে জুহাই তো অনেক ঘাবড়ে যায়। ওর জন্য এখন এই গ্রামের কথা সকলেই জেনে যাবে। আসলে পিস ভিলেজ একটি সিক্রেট ভিলেজ, খুব কম মানুষই এর সম্পর্কে জানে। আর এখানে থাকা অবস্থায় কোনো ব্যক্তি এই গ্রামের ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবে না, এটা অন্যায়। কিন্তু জুহাই এই আকাম করে ফেলেছে, তাই সে অনেক ভয় পাচ্ছে, না জানি ওর সঙ্গে এখন কি করা হবে এই ভেবে। এইদিকে হানা আর হায়ংয়ের রোম্যান্স খুব ভালোই জমছিল। দুজনে যখনই কিস করতে যাবে তখনই ওখানে নাম চলে আসে ওদের মুডের 12টা বাজাতে। হানা তখন নামের ওপর একটু রেগেছিল, কিন্তু নাম হানাকে বলে, তোমার বাবা আসছে। এটা শুনে হানা পুরাই অবাক হয়ে যায়। সে তখন নামকে জিজ্ঞাসা করে, তুমি কি বাবাকে হায়াংয়ের সম্পর্কে কিছু বলেছ? এতে নাম বলে, না, আমি তাকে কিছুই বলিনি, হয়তো সে তোমাকে মিস করছে, তাই তোমাকে দেখতে চাই। তো পরের দিন ম্যানেজার যখন জুহাইয়ের ওই ভিডিও দেখে তখন সে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এখন মানুষজনে এই গ্রামের কথা জেনে গিয়েছে। সে তখন জুহাইকে একটু বকাও দেয়, আর হঠাৎ করেই ম্যানেজার তখন অজ্ঞান হয়ে যায়। এরপর তাকে ওই হসপিটালে ভর্তি করা হয়। তো এরপর ম্যানেজারের জ্ঞান ফিরলে পরে হানা ওর সঙ্গে দেখা করতে যায়। হানা ম্যানেজারকে বলে, আমার বাবা আমার সঙ্গে দেখা করতে আসছে, তাই তুমি জলদি অন্য কোনো রুমের ব্যবস্থা করো। যদি বাবা জানতে পারে যে আমি একটি ছেলের সঙ্গে থাকতাম তাহলে সে অনেক রেগে যাবে, এমনকি তোমাদের জবও যেতে পারে। এটা শুনে সকলেই চিন্তায় পড়ে যায়। তো এরপর হায়াংকে দেখানো হয়, সে তখন হানার জন্য রান্না করছিল। হানা বাড়িতে আসলে পরে হায়াং তখন নিজে হাতে হানাকে খাবার খাইয়ে দেয়। এরপর দুজনে বাইরে ঘুরতে যায়। হানা তখনও চিন্তিত ছিল, তাই হায়াং ওকে জিজ্ঞাসা করে কি হয়েছে। এতে হানা ওকে সব বলে যে আমার বাবা আমার সঙ্গে দেখা করতে আসছে। আমার বাবা একজন কঠোর মনের মানুষ, সে সারা দিন ওর কাজ নিয়েই ব্যস্ত থাকে, আমাকেও ঠিক মতন সময় দেয় না। যখন আমার মা মারা গিয়েছিল তখন বাবা শেষবারের মতন আমার মাকে দেখতে আসেনি, আর মায়ের জন্য সে একদমই কান্না করেনি। এই সব কথা বলতে গিয়ে হানা ইমোশনাল হয়ে যায়। এতে হায়াং ওকে সান্ত্বনা দেয়। এইদিকে হানার বাবা গ্রামে চলে এসেছে। হানাকে দেখতে না পেয়ে সে তখন নামকে জিজ্ঞাসা করে, হানা কোথায়? এতে নাম বলে, সে এখন ফার্মিং করছে, চিন্তা করবেন না, হানা অনেক বেশি হ্যাপি আছে, আর সে তো এখন ডেট। এই বলে নাম তখন ওর মুখ চেপে ধরে যে এটা আমি কি বলে ফেললাম, কিন্তু হানার বাবা যা বোঝার তা বুঝে গিয়েছে। এরপর সে হেড অফিসে যায়। সে তখন অনেক বেশি রেগেছিল। আসলে হানার বাবা জানতে পেরে গিয়েছে যে হানা এতদিন একটি ছেলের সঙ্গে থাকতো। এরপর ওখানে হানাকে ডাকা হয়। হানার বাবা তখন সকলকেই এখান থেকে যেতে বলে। হানার বাবা তখন ওকে জিজ্ঞাসা করে সে কার সঙ্গে ডেট করছে। এটা শুনে হানা অবাক হয়, কিন্তু সে হায়াংয়ের কথা বলে না। বিকেল থেকে রাত হয়ে যায়। এরা সকলেই তখন বাইরে বসে অনেক বেশি চিন্তা করছিল, আর এখনও হানা আর ওর বাবা ঘর থেকে বার হয়নি। তো এইদিকে হায়াং যখন জুহাইয়ের কাছ থেকে হানার বাবার কথা জানতে পারে তখন সে তাড়াহুড়ো করে হেড অফিসে চলে আসে। এরা হায়াংকে আটকানোর চেষ্টা করে, বাট হায়াং জোর করে ভেতরে ঢুকে যায়। আর হায়াংকে এখানে দেখে হানা অবাক হয়ে যায়। হানার বাবা জিজ্ঞাসা করে যে তুমি কে? এতে হায়াং ওর নাম বলে, আর সে এটাও বলে যে আমি হানাকে ভালোবাসি। যা শুনে হানার বাবা তখন অনেক বেশি রেগে যায়, আর সে হায়াংকে বলে আমি কখনোই তোমাকে অ্যাকসেপ্ট করব না। আর মাত্র কয়েক মাস,
এরপর আমি হানাকে নিয়ে চলে যাব। এই বলে হানার বাবা চলে যায়। এতে হাইয়াংয়ের যেন জান ফিরে আসে। সে এতক্ষণ নিজেকে কুল দেখালেও এখন কিন্তু সে অনেক বেশি ঘাবড়াচ্ছে, কারণ হানার বাবা অনেক ডেঞ্জারাস একটি মানুষ। ওর এ অবস্থা দেখে এরা সকলেই তখন হাইয়ংকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, আমরাও তোমার সঙ্গে আছি। তো এরপর হানা হাইয়াংকে সরি বলে ওর বাবার এরকম রুড ব্যবহারের জন্য। এতে হাইয়াং বলে, কোনো ব্যাপার না, তোমার বাবার মতন যদি আমারও এমন বিউটিফুল মেয়ে থাকতো তাহলে আমিও এরকমই রিয়াক্ট করতাম। ওর কথা শুনে হানা তখন স্মাইল করে। তো এইভাবে দেখতে দেখতে আরও কয়েকটা মাস কেটে যায়। হানা আর হাইয়ংয়ের জীবন তো একে অপরের সঙ্গে রোম্যান্স আর দুষ্টামিতে বেশ ভালোই চলছিল। অপরদিকে জুহাই আর নামের মধ্যেও অনেক ভালো একটি বন্ডিং তৈরি হয়েছে। জুহাই বলে, আর মাত্র কয়েকদিন, এরপর আমরা আলাদা হয়ে যাব। আমি তোমাকে অনেক মিস করব। আমি জানি তুমি নর্থ কোরিয়ার কোনো একটি মেয়েকে বিয়ে করে হ্যাপি থাকবে, বাট আমি চাই তুমি যেন সারা জীবন আমাকে মনে রাখো। ওর কথা শুনে নাম একটু কনফিউজ হয়ে যায়, আর সে জুহাইকে কি বলবে তা বুঝতে পারছে না। আসলে নাম এখন জুহাইকে পছন্দ করতে শুরু করেছে, আর জুহাইয়ের কথা শুনেও মনে হচ্ছে সেও নামকে পছন্দ করে। তো এরপর হাইয়াং আর হানাকে দেখানো হয়। ওরা দুজনেও তখন অনেক বেশি আপসেট ছিল। হাইয়াং বলে, 2 বছর পর জাপানে আমার একটি কনসার্ট হবে, তুমি কি আমার সঙ্গে দেখা করতে আসবে? এতে হানা বলে, সরি, আমি প্রমিস করতে পারবো না, বাট সারা জীবন তোমাকে আমি মনে রাখবো। হাইয়াং তখন একটি নেকলেস বার করে হানাকে পরিয়ে দিয়ে বলে, আমি এই নেকলেস ওই মেয়ের জন্য কিনেছিলাম যাকে আমি সব থেকে বেশি ভালোবাসবো, আর এখন ওই মেয়েটা হলে তুমি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার ইচ্ছে নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া যেন এক হয়ে যায়, আর আমিও যেন সারা জীবনের মতন তোমাকে পেয়ে যাই। তো পরের দিনকেই এরা সকলে পিস ভিলেজ থেকে চলে যাবে, তাই সকলেই তখন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। জুহাই যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন নাম ওর কাছে এসে ওকে জড়িয়ে ধরে বলে, আমিও তোমাকে অনেক মিস করব, আর আমি প্রমিস করছি ফিউচারে আমাদের আবারও দেখা হবে। এই দিকে হাইয়াংও শেষবারের মতন হানাকে জড়িয়ে ধরে। এরপর হানা ওর বাসে গিয়ে উঠে যায়। দুজনেই তখন অনেক বেশি কান্নাকাটি করছিল। সিন এখানে কাট হয়, আর এবার 2 বছর পরের সিন দেখানো হয়। হাইয়াং ওর কনসার্ট করতে জাপানে এসেছে, আর তখন আমরা ওখানে হানাকে দেখতে পাই। হানা যখন ওখানে হাইয়াংয়ের পোস্টার দেখে তখন সে একটু ইমোশনাল হয়ে যায়। তখন পেছন দিক থেকে কেউ একজন ওর নাম ধরে ডাকে। হানা যখন পেছনে তাকিয়ে হাইয়ংকে দেখে তখন সে একটু অবাক হয়, আর এত বছর পর হানাকে দেখে হাইয়াং তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর এরই সঙ্গে এখানেই এই ড্রামার সিজন 1 শেষ হয়ে যায়। এই ড্রামার সিজন 2 আসবে, আর হয়তো ওখানে এদের ভালোবাসা পূর্ণতা পাবে। তো যদি তোমরা সিজন 2 দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও, আর এটাও জানাও যে ড্রামাটি তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। বাই।